নমস্কার। আজকে আমরা আপার প্রাইমারি, ইউজিসি নেট সেট এবং পিএসসি পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট আলোচনা করব। তোমরা যারা সংস্কৃত বিষয় নিয়ে পড়ছো বা সংস্কৃত বিষয়ে এইসব পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের ক্ষেত্রে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তবে এখানে তোমরা বলতেই পারো যে আপার প্রাইমারি তো সিলেবাস এখনো দেয়নি। এখানে বলে রাখি, আগে যে এসএসসি পরীক্ষা হতো সেখানে পাস আর অনার্স এই দুটো বিষয় ছিল। আমরা এখন যেটা এসএলএসটি পরীক্ষা দিচ্ছি তখন সেটা অনার্সে ছিল। তো এখানে পাশে কি কি ছিল না? বৈদিক সাহিত্য ছিল না, মনুসংহিতা ছিল না, আর অর্থশাস্ত্র ছিল না। তো বাকি সবকিছুই ছিল। হ্যাঁ, আরো ঐতিহাসিক কাব্য এগুলো ছিল না। তো এগুলো বাদ দিয়ে আমরা প্র্যাকটিস করতেই পারি, শুধু শুধু বসে থাকলে তো হবে না। এবারে দেখো, প্রত্যেকটা এক্সামের জন্য ব্যাকরণ এবং রামায়ণ মহাভারত বা লৌকিক সংস্কৃত সাহিত্য যে সিলেবাসটা আছে সেগুলো কিন্তু কমন থাকে। তাই আমরা অতি অবশ্যই এই ক্লাসগুলো অ্যাটেন্ড করব। প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন, কালিদাস কোন নামে পরিচিত? সুকবি, শেষনাগ, দীপশিখা, চক্রকবি। কালিদাস কোন নামে পরিচিত? কি হবে? অপশন সি, দীপশিখা। সুকবিকে? সুকবি হলেন অম্বিকা দত্ত ব্যাস। শেষনাগ কাকে বলা হয়? শেষনাগ বলা হয় পতঞ্জলিকে। আর চক্রকবি? চক্রকবি হচ্ছেন ভারবী। এরপরে দেখো, 2 নম্বর প্রশ্ন দেখো, দণ্ডির পিতামাতার নাম কি? চিত্রভানু, রাজদেবী, শ্রীধর সুশীলা, বীরদত্ত গৌরী, ভোজদেব, রামাদেবী। দণ্ডির পিতামাতার নাম কি? কোনটা হবে? বীরদত্ত গৌরী। তাহলে চিত্রভানু আর রাজদেবী এদের পুত্রকে? বানভট্ট। আর শ্রীধর সুশীলা এর পুত্রকে? এদের পুত্র হচ্ছেন ভারবী। আর ভোজদেব, রামাদেবীর পুত্র জয়দেব। এরপরে দেখো, 3 নম্বর প্রশ্ন দেখো, এগুলোর মধ্যে কোনটি মহাকাব্য? প্রসন্ন রাঘবম, জানকী হরণম, কথা পঞ্চকম, লক্ষ্মী লহরী। এগুলোর মধ্যে কোনটি মহাকাব্য? মহাকাব্য হচ্ছে অপশন বি, জানকী হরণম। তাহলে প্রসন্ন রাঘবম কি? প্রসন্ন রাঘবম হচ্ছে নাটক। কথা পঞ্চকম হচ্ছে কি? গদ্য কাব্য। আর লক্ষ্মী লহরী হচ্ছে গীতি কাব্য। এরপরে দেখো, 4 নম্বর প্রশ্ন, হরিবংশ পর্বের কাহিনী কোন দৃশ্যকাব্যে প্রদর্শিত হয়েছে? কর্ণভারম, বালচরিতম, পঞ্চরাত্রম, মধ্যম ব্যয়ক। হরিবংশ পর্বের কাহিনী কোন দৃশ্যকাব্যে প্রদর্শিত হয়েছে? এর উত্তর হবে অপশন বি, বালচরিতম। এখানে দেখো, প্রত্যেকটা দৃশ্যকাব্য কিন্তু ভাসের রচনা। কর্ণভারম এটা হচ্ছে বীর রসপ্রধান এক অঙ্কযুক্ত নাটক।
এবারে বালচরিতম, এটা কি 5টি অঙ্ক বিশিষ্ট নাটক। এখানে শ্রীকৃষ্ণের বাল্যলীলা বর্ণিত হয়েছে। আর পঞ্চরাত্রম, পঞ্চরাত্রম হচ্ছে বিয়োগান্ত নাটক বা দৃশ্যকাব্য। এরপরে মধ্যম ব্যয়ক, মধ্যম ব্যয়ক হচ্ছে ব্যয়ক শ্রেণীর দৃশ্যকাব্য। এখানে একটা মাত্র অঙ্ক আছে। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন দেখো, প্রবোধ চন্দ্রোদয়ম নাটকের কয়টি অঙ্ক আছে? প্রবোধ চন্দ্রোদয়ম নাটকে কয়টি অঙ্ক আছে? এটা পরীক্ষাতে ছিল, অনেকেই ভুল করেছ, কারণ ভুল করাটা স্বাভাবিক, কারণ বিভিন্ন বইতে 7 অঙ্ক লেখা আছে, কিন্তু এটা হবে 6 অঙ্ক। কিছু করার নেই, বইতে যদি ভুল থাকে আর কি করার আছে। এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন দেখো, এখানে কোন অর্থে চতুর্থী বিভক্তি হয়েছে? এখানে কোন অর্থে চতুর্থী বিভক্তি হয়েছে? অলম, সপ্তহ, সমর্থহ, সবকটি। কোনটা হবে উত্তর? এখানে উত্তর হবে অপশন ডি, সবকটি। কারণ কি, নমঃ স্বস্তি স্বাহা সদালং বছরে যোগাচ্ছ, এই সূত্র অনুসারে কি হয়? চতুর্থী বিভক্তি হয়। এবার অলম শব্দের সমর্থার্থক শব্দ কোনগুলো? সপ্তহ, সমর্থহ, প্রভহ, এগুলো। তো এই সব শব্দ যোগে কি হয়? চতুর্থী বিভক্তি হয়। এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরাপূর্বক জি ধাতুর অর্থ অসহনীয় হলে কোন বিভক্তি হয়? পরাপূর্বক জি ধাতুর অর্থ অসহনীয় হলে কোন বিভক্তি হয়? তৃতীয়া, ষষ্ঠী, চতুর্থী, পঞ্চমী। এখানে দেখো সূত্রটা কি, পরা যেটা সরহ, এই সূত্র অনুসারে পরাপূর্বক জি ধাতু এর বিষয় যদি কি হয়? অসহনীয় হয়, অসহ্য হয়, তখন সেই বিষয়ে কি বিভক্তি হয়? অপাদানে পঞ্চমী বিভক্তি হয়। এরপরে 8 নম্বর প্রশ্ন দেখো, এখানে কোন বাক্যটি শুদ্ধ? নটাৎ গাথাং শ্রীণতি, নটেন গাথাং শ্রীণতি, নটস্য গাথাং শ্রীণতি। প্রথম উদাহরণটা দেখো, নটাৎ গাথাং শ্রীণতি, এই বাক্যটি কি শুদ্ধ আছে? হ্যাঁ আছে। নিয়মপূর্বক বিদ্যা গ্রহণ যদি করা বোঝায়, তাহলে সেখানে কি হয়? অপাদানে পঞ্চমী বিভক্তি হয়। তাহলে এখানে নটাৎ হয়েছে, পঞ্চমী হয়েছে আখ্যাত উপযোগে। এরপর দ্বিতীয় বাক্য দেখো, নটে ন, কিন্তু এখানে আখ্যাত উপযোগে তৃতীয়া বিভক্তি হয় না। হ্যাঁ, এবারে কি আছে? নটস্য আছে। নটস্য কি হবে? এবারে যদি নিয়মপূর্বক বিদ্যা গ্রহণ না বোঝায়, হ্যাঁ, তখন সেখানে কি হবে? সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি হয়। তাহলে এখানে ষষ্ঠী বিভক্তি হয়েছে, তার মানে কি এ আর সি দুটো উত্তর ঠিক আছে। তাহলে অপশন ডি হবে উত্তর। এরপরে 9 নম্বর প্রশ্ন দেখো, অল্প, অল্প শব্দ যুগে কোন বিভক্তি হয়? পঞ্চমী, তৃতীয়া, চতুর্থী, এ এবং বি। অল্প শব্দ যুগে কোন বিভক্তি হয়? এটার উত্তর কি হবে? এখানে দেখো সূত্রটা দেখো, মনে করো সূত্র কি আছে? করণে চ স্তোকাল্প কৃচ্ছ কতিপয়াস্যা সত্যবচনস্য, এই সূত্র অনুসারে কি হয়? বিশেষণ হিসেবে প্রযুক্ত স্তোক, অল্প এবং কৃচ্ছ আর কতিপয় শব্দের
যদি প্রয়োগ থাকে তাহলে তার করণ কারকে কি হয় বিকল্পে তৃতীয়া এবং পঞ্চমী বিভক্তি। তার মানে কি হবে? অপশন ডি হবে উত্তর। কারণ এখানে অল্প শব্দ যোগে কি হয় পঞ্চমী এবং তৃতীয়া বিভক্তি হয়। আচ্ছা, এরপরে 10 নম্বর প্রশ্ন দেখো, নরেষু ক্ষত্রিয় শ্রোতম রেখাঙ্কিত পদে কি হবে? রেখাঙ্কিত পদকে কি বলে? নরেষুতে কি আছে? দাগ আছে। নির্ধারণ, নির্ধারণা বধি, নির্ধার্য মান, নির্ধারণ হেতু। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? এই পদগুলো সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে। নির্ধারণ কি? নির্ধারণ হচ্ছে বহুর মধ্য থেকে একটিকে পৃথক করা, তাকে বলা হয় কি নির্ধারণ। আর নির্ধারণা বধি কাকে বলে? যা থেকে নির্ধারণ বা পৃথক করা হয় নির্ধারণা বধি। নির্ধার্য মান কাকে বলে? যাকে পৃথক করা হয় তাকে কি বলা হয়? নির্ধার্য মান। আর হেতু, হেতু হচ্ছে যে কারণে পৃথক করা হয়, যে কারণে পৃথক করা হয় তাকে বলা হয় নির্ধারণ হেতু। তাহলে এখানে কি অর্থ আসছে? নরেষু ক্ষত্রিয় সুরতম। নরেষু মানে কি? মানে লোকেদের মধ্যে, মানে মানুষ জাতির মধ্যে ক্ষত্রিয় জাতি হচ্ছে সুরতম। তাহলে এখানে কি বোঝাচ্ছে? নরেশুটা একটা সমুদয় বোঝাচ্ছে, সমুদয় বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে যা থেকে, এই সমুদয় থেকে তাহলে কি করা হচ্ছে? ক্ষত্রিয় জাতিটাকে পৃথক করা হচ্ছে। তাই নরেশু কি হবে? যা থেকে নির্ধারণ বা পৃথক করা হয় তাকে কি বলে? নির্ধারণা বধি বলে। যা থেকে নির্ধারণ বা পৃথক করা হয় তাকে নির্ধারণা বধি বলা হয়। তার মানে নরেশু হচ্ছে নির্ধারণা